আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এক সাধারণ জ্ঞানে তোমার মার্ক আছে 30টি মার্ক। এবং আমরা একটা কথা বলি, ওস্তাদের মায়ের শেষ রাতে যদি তুমি দিতে চাও এই এক সাধারণ জ্ঞানে তুমি যদি 30 মার্কে 20 থেকে 25 উঠাতে পারো তাহলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স। কিন্তু এখানে একটা ট্রিক আছে। সাধারণ জ্ঞানটা পড়বো কিভাবে? সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো আগে অ্যানালাইসিস করে দেখাই, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমরা আজকে 8টা প্রশ্ন দেখব। এই 8টা প্রশ্নের প্রতিটা অপশনকে আমি অ্যানালাইসিস করে দেখাবো যে কোন প্রশ্নগুলো কিভাবে আসছে, এটার সাথে লিঙ্ক আপ করে দেখাবো অপশনগুলোকে। তাহলে আমরা বলতে পারি সাধারণ জ্ঞানের আজকে একটা পোস্টমর্টম ক্লাস হবে খুব শর্ট টাইমে। তো আমরা যদি প্রথম প্রশ্নটাই দেখি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? দেখো, প্রথম প্রশ্ন আসা মাত্রই তোমার মাথায় একটা বিষয় আসছে, সেটা কিনা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এখান থেকেই তুমি 5টা প্রশ্ন পেয়ে যেতে পারো। একটা জিনিস তো আমরা দেখলাম, চলো এখন স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি সেটা একটু দেখি। স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা জানি 10 জানুয়ারি, কিন্তু এই 10 জানুয়ারি আমি বলতে গেলে আমাকে নিয়ে আসতে হবে বাকি অপশনগুলো। আমি একটু দেখাই। 17 এপ্রিল, আমরা নিশ্চয়ই মুজিবনগর সরকারের কথাটা জানি, তাই না? এই মুজিবনগর সরকারের শপথ হয়েছিল 17 এপ্রিলে। এখন কথা হচ্ছে মুজিবনগর সরকারটা গঠিত হয়েছিল কত তারিখে, সেটাও যদি আমি বলি 10 এপ্রিল। 10 এপ্রিল 1971 সাল। এই 10 এপ্রিল 1971 সালে যে মুজিবনগর সরকারটা গঠিত হলো, এটা কেন মুজিবনগর সরকার বলছি এটা আমাকে দেখতে হবে। মুজিবনগর সরকার আমরা জানি মেহেরপুরের বৈদ্যনাথ তলার যে আম্র কাননে যে একটা অস্থায়ী সরকার গঠন করা হয় সেটাকে আমরা বলছি মুজিবনগর সরকার। কারণটা কি? শেখ মুজিবুর রহমানের নামকরণে যে সরকারটা গঠিত হয়েছিল এটাই। আমরা জানি শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে সরকারটি গঠিত হয় এবং এটাকে কিন্তু একই সাথে বলা হয় অস্থায়ী সরকার। এই প্রশ্নটা এসেছিল যে মুজিবনগর সরকারকে আর কোন সরকার হিসেবে বলা হয়, সেটা কি? অস্থায়ী সরকার। এই অস্থায়ী সরকারের সাথে আরেকটা কথা বলতে পারি, প্রবাসী সরকার। দেখো, এক প্রশ্ন থেকেই তুমি কিন্তু দেখো লাইন আপ করে প্রায় 5টা প্রশ্ন পেয়ে গেলে। এখন এই প্রবাসী সরকারকে কেন বলছি, কারণটা কি? এই সরকারের রাজধানী কিন্তু বাংলাদেশে ছিল না, এই সরকারের রাজধানী ছিল কলকাতায়। এই জন্য আমরা বলছি এটাকে প্রবাসী সরকার। কালকে যদি প্রশ্নে চলে আসে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে যে মুজিবনগর সরকারের রাষ্ট্র, এই মুজিবনগর সরকারের যে রাজধানী সেটা কোন জায়গায়, সেটা কিন্তু কলকাতায়, তাহলে এই জন্য আমরা বলছি এটাকে প্রবাসী সরকার। এখন একটা যুদ্ধ চলছে দেশের, সেই দেশের তো একটা সরকার লাগবে। সেই দেশটাকে আমরা অলরেডি বলছি বাংলাদেশ, সেই দেশের যদি সরকার না থাকে তাহলে যুদ্ধ পরিচালনা হবে কিভাবে? সেই জন্যই কিন্তু এই সরকার গঠন করা হয়েছিল, যার জন্যই বলা হচ্ছে অস্থায়ী সরকার। ওকে, এরপরে যদি আমরা 19 জানুয়ারি চলে আসি, এই 19 জানুয়ারি তারিখটাও খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি যে বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে, সেই প্রশ্নটা এসেছিল। বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে 5 অক্টোবর। ওকে, এই বিশ্ব শিক্ষক দিবস যখন আমরা দেখছি 5 অক্টোবর, সেই সাথে বিশ্বটাকে বাদ দিয়ে যদি আমরা জাতীয় শিক্ষক দিবস দেখি সেটা কিন্তু 19 জানুয়ারি। দেখো, দিবসের দুটো প্রকার, একটা হচ্ছে জাতীয় অর্থাৎ বাংলাদেশে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। জাতীয় প্রেক্ষাপটে আমরা দেখলাম জাতীয় অর্থাৎ জাতীয় শিক্ষক দিবস যদি প্রশ্নে আসে তখন কিন্তু হবে 19 জানুয়ারি। আর যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস কবে, তখন কি হয়ে যাবে? 5 অক্টোবর। ওকে, আমরা এখন শেষের তারিখটা দেখি 20 জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ। 20 জানুয়ারি তারিখটাও কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য খুবই স্পেশাল। 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই 20 জানুয়ারি তারিখে আসাদ, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তিনি কিন্তু এখানে শহীদ হন, তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। এবং এই আসাদের যে লাল রক্তাক্ত শার্ট, সেটা নিয়ে কিন্তু সেই সময় পুরো ঢাকা শহরে কিন্তু একটা মিছিল হয়েছিল, যার জন্য আমরা ঢাকাতে পাই আসাদ গেট। আসাদ গেট, যার পূর্ব নাম ছিল আইয়ুব গেট, সেই আসাদ গেট আমরা পাই 1969 সালের 20 জানুয়ারি গণ অভ্যুত্থানে এই আসাদের শহীদ হওয়ার কারণে। এই আসাদ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার ফলেও কিন্তু আমরা বলতে পারি এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যে শহীদ আসাদ। আরেকটা কথা এখানে বলা যায়, আসাদের শার্ট নামে যে একটা কবিতা আছে যেটা কিনা শামসুর রহমান রচয়িতা, শামসুর রহমান, এই প্রশ্নটাও কিন্তু এসেছে। শামসুর রহমান, এই শামসুর রহমান লিখেছেন আসাদের শার্ট কবিতাটা লিখেছেন যেহেতু। এখন শামসুর রহমানের বাসা যদি আমরা দেখি নরসিংদী, ঠিক একইভাবে এই যে আসাদ, তারও বাসা কিন্তু নরসিংদী।
তাহলে এই যে দেখো একটা রোড ম্যাপ বলতে পারি বা একটা লিঙ্ক আপ বলতে পারি, কোশ্চেনের অ্যানালাইসিস বলতে পারো, অপশনের অ্যানালাইসিস বলো, ঠিক এই জিনিসটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। দেখো একটা প্রশ্নেই আমরা কিন্তু 3 মিনিট পার করে ফেললাম। ধৈর্যটা রাখো, আমরা এখন কোশ্চেন 2-এ যাব, কোশ্চেন 2-এ যাব। কোশ্চেন 2 যদি আমরা দেখি, আমরা কোশ্চেন 2 দেখব বিশ্বের সর্বপ্রথম নারী রাষ্ট্রপতি কি। আমরা দেখছি এই সময়ে নারীর ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ। এখন নারীর যেহেতু ক্ষমতায়ন চলছে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের সর্বপ্রথম নারী রাষ্ট্রপতি কে, সেটা কিনা ইসাবেলা পেরন। এখন এই ইসাবেলা পেরন যে প্রথম নারী রাষ্ট্রপতি, কিন্তু কোন দেশে, এটা আমাকে জানতে হবে। চলো দেখে ফেলি কোন দেশের তিনি নারী রাষ্ট্রপতি। আমরা যদি দেখি, ইনি হচ্ছেন আর্জেন্টিনার কিন্তু তিনি নারী রাষ্ট্রপতি। আরেকটা বিষয় দেখো, এখন বাকিগুলো আমরা দেখি। শ্রীমাভো বন্দরনায়েকে আমরা জানি শ্রীলঙ্কার প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে। ইনি হচ্ছেন পুরো বিশ্বের প্রথম নারী প্রাইম মিনিস্টার। আচ্ছা, এখন এই প্রশ্নটাকে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি মুসলিম বিশ্বে যদি ভাবে প্রশ্ন আসে, মুসলিম বিশ্বে প্রথম নারী রাষ্ট্রপতি কে, তখন হয়ে যাবে মেঘবতী সুকর্ণপুত্রী। ইনি কোন দেশের? ইনি ইন্দোনেশিয়া। দেখো একটা প্রশ্নকে আমরা অপশনগুলো দিয়ে কিন্তু আরো 4টা প্রশ্ন তৈরি করে ফেললাম। ইন্দোনেশিয়া, যিনি কিনা রাষ্ট্রপতি। আমরা জানি ইন্দোনেশিয়ার যে রাষ্ট্রপতি আগে যিনি ছিলেন, যিনি হচ্ছেন কে, আহমেদ সুকর্ণ। তার মেয়েই হচ্ছে সুকর্ণপুত্রী, যার জন্য এই পুত্রী কথাটা বলা আছে, সুকর্ণপুত্রী অর্থাৎ সুকর্ণের মেয়ে, যার জন্য হচ্ছে ইনি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার। আচ্ছা, বেনজির ভুট্টো, ইনিও হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জায়গায় এসেছে, মুসলিম বিশ্বের প্রথম পিএম। তাহলে আমরা বিশ্বে কিন্তু 2টো পিএম পেলাম নারী, একটা ছিল মুসলিম বিশ্বে, আরেকটা আমরা দেখলাম শুধু বিশ্বে। তাহলে শুধু বিশ্বে যদি প্রশ্ন আসে শ্রীমাভো বন্দরনায়েকে, যদি বলা থাকে স্পেসিফিক্যালি মুসলিম বিশ্বে, তখন উত্তরটা হয়ে যাবে বেনজির ভুট্টো। তাহলে আমরা দেখলাম এই নারীর ক্ষমতায়নে রাষ্ট্রপতি এবং পিএম দুজনকে আমরা দেখে ফেললাম। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে যদি আমরা একটু যাই, 3 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে বেসবল কোন দেশের জাতীয় খেলা। আমরা এখন পর্যন্ত সেগমেন্ট যদি আমরা ভাগ করি, 3 নম্বর প্রশ্নে প্রথম প্রশ্নটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধে, দ্বিতীয় প্রশ্নটা দেখেছি আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে, তৃতীয় প্রশ্নটা আমরা দেখছি স্পোর্টস নিয়ে। এই স্পোর্টসের 2টো সেগমেন্ট হতে পারে, একটা হতে পারে সমসাময়িক থেকে, আরেকটা হতে পারে এরকম জেনারেল নলেজ থেকে। এটা জেনারেল নলেজ সেগমেন্টে পড়ে যায়, বেসবল কোন দেশের জাতীয় খেলা। যদি উত্তরটা আমি বলে ফেলি, বেসবল হচ্ছে এই যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা। বাকি দেশগুলো একটু দেখি। রাশিয়ার জাতীয় খেলা কি? ব্যান্ডি। এখন বলতে পারো রাশিয়া কেন দিয়ে দিবে? রাশিয়া অবশ্যই যুদ্ধ অবস্থা একটি দেশ। এই রাশিয়াকে কিভাবে তুমি অ্যানালাইসিস করছো, এটা জানার জন্যও কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে যে রাশিয়ার জাতীয় খেলা কি? ব্যান্ডি খেলাটা যদি আমি একটু বলে দিতে চাই, ব্যান্ডি তোমরা দেখবে যে আসলে যে বরফের উপরে একরকম হকি যেভাবে খেলে, বরফের উপরে খুব স্লাইডিং করে যে হকি খেলাটা হয়, সেটাকে বলা হচ্ছে ব্যান্ডি। স্পেনে চলে আসি, স্পেনের জাতীয় খেলা কোনটি? স্পেন। ফুটবল নিয়ে তো জানি, ফুটবল, কিন্তু জাতীয় খেলা কি ফুটবল? না। দিয়ে দিতে পারে যে স্পেনের জাতীয় খেলা কোনটি, ফুটবল, এটা সেটা এরকম, কিন্তু না, স্পেনের জাতীয় খেলা হচ্ছে বুল ফাইটিং। আমি বলতে পারবো ভাই এটা কি কোনো খেলা? হ্যাঁ, বুল ফাইটিং এটাও একটা খেলা। এই জন্যই তো এটা স্পেসিফিক, এই জন্যই তো এটা অন্য 10টা প্রশ্ন থেকে আলাদা। স্পেনের জাতীয় খেলা কি? বুল ফাইটিং। চলো আসি স্কটল্যান্ডের জাতীয় খেলা কি? গলফ। দেখো একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। আচ্ছা, আরো 2টো দেশকে আমি এখানে মেনশন করতে চাই, ইন্ডিয়া এবং পাকিস্তান। এই ইন্ডিয়া এবং পাকিস্তান, আশ্চর্যের বিষয় দেখো, তাদের মধ্যে এত ঝগড়া বিবাদ থাকলেও ইন্ডিয়া এবং পাকিস্তানের 2টো দেশেরই জাতীয় খেলা হচ্ছে হকি। দেখছো, ইন্ডিয়া আর পাকিস্তান 2টো দেশেরই জাতীয় খেলা কি? হকি। এই ইনফরমেশনটা তুমি যদি জানো, এই প্রশ্নটা কিন্তু এসেছে, ইন্ডিয়ার জাতীয় খেলা কি? এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন, ইন্ডিয়ার জাতীয় খেলা হকি। আচ্ছা, এর পাশে যদি আমরা
আরেকটু দেখি, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কোনটি? এই প্রশ্নটা কিন্তু এসেছে। ইন্দোনেশিয়া, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের কোশ্চেন এটা। ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কোনটি? ব্যাডমিন্টন। তোমার আমার শীতকালের যে প্রিয় খেলা ব্যাডমিন্টন, সেই ব্যাডমিন্টন কিন্তু ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। এই প্রশ্নটা চলে আসতে পারে। আফগানিস্তানের বাজকাশি, আফগানিস্তানের জাতীয় খেলা বাজকাশি। বাজকাশি খেলাটা যদি আমি একটু বলি, ঘোড়ার উপরে বসে রেস করতে করতে আরেকটা ঘোড়াকে ফেলাই দেওয়া, এরকম একটা খেলা বাজকাশি আফগানিস্তানের। সো এটাও তোমাকে মনে রাখতে হবে, আফগানিস্তান বাজকাশি। দেখো ওই মুদ্রা রাজধানীর সময় কিন্তু এখন নাই, সো তোমাকে এখন এই বিষয়গুলোতে আপডেট হতে হবে। আফগানিস্তানের বাজকাশি। দেখো অ্যানালাইসিস কাকে বলে? তোমার একটা প্রশ্ন তুমি কতভাবে অ্যানালাইসিস করতে পারো একটু দেখায় নাও। ওকে, এখন আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরের প্রশ্নটা একটু দেখো। 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? দেখো বাংলাদেশের সর্ব উত্তরে যখন গেছি, তোমাকে একই সাথে সাথে দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবগুলো তোমাকে ঘাটাঘাটি করতে হবে। এই প্রশ্ন সেগমেন্টটা অনেকভাবে এসেছে বাংলাদেশ বিষয়াবলীর, এই প্রশ্নটা তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। চলো আমরা একটু দেখে ফেলি খুব দ্রুত, এটা নিশ্চয়ই তোমাদের জানা বিষয়। উত্তরে আমরা যে দেখলাম জেলা আমরা বললাম এটা উত্তর, এটা কি উত্তরে? আমরা দেখলাম কক্সবাজার, এটা দক্ষিণে, এটা হচ্ছে পূর্বে। বান্দরবান কি পূর্বে। এখন বলতে পারো ভাইয়া সিলেট তো পূর্বে, কিন্তু না, আমি যদি তোমাকে একটু ম্যাপটা দেখাই, দেখো এখন সিলেট তো এটা, কিন্তু এর পাশেও এই যেভাবে যেটা নামছে বাংলাদেশের এই অংশটা, এটা কিন্তু বান্দরবান, অর্থাৎ আমরা যদি একটা রেখা টানি, সিলেটকে ছাড়াই কিন্তু বান্দরবানের দিকটা আগে আসবে, যার জন্য এটাকে আমরা বলছি পূর্ব। আর নিশ্চয়ই আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জানি। একদম মাথার দিকটা হচ্ছে উত্তর, পায়ের দিকটা হচ্ছে দক্ষিণ, আমার ডান হাতের এই পাশের দিকটা হচ্ছে পূর্ব, আমার বাম পাশের এই দিকটা হচ্ছে পশ্চিম। ওকে, এখন উত্তরে আমরা দেখলাম পঞ্চগড়, এই যে দেখো পঞ্চগড়। এখন এটা তো পঞ্চগড় জেলা, ঠিক একইভাবে আমরা বললাম দক্ষিণে কি কক্সবাজার বললাম, আচ্ছা পূর্বে কি বান্দরবান, পশ্চিমে কি রাজশাহী বললাম, এগুলো তো ছিল জেলা। কিন্তু এখন থানা দিকে যদি প্রশ্ন আসে যে উত্তরের থানা কোনটি, চলো একটু দেখি। উত্তরের থানা কি? তেঁতুলিয়া। উত্তরের থানা তেঁতুলিয়া। তাহলে এখন একটু দেখো দক্ষিণের থানা কোনটি? আমরা বলি না টেকনাফ টু তেঁতুলিয়া, তো এই হচ্ছে টেকনাফ। কক্সবাজারের থেকে জেলা কক্সবাজার, বাট থানা কি টেকনাফ। সো আমরা দেখলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া হলে আমরা দক্ষিণ থেকে উত্তরে চলে যাব। আচ্ছা এখন পূর্বে আসো, বান্দরবান তো পূর্ব, বান্দরবানের থানা যদি আমরা দেখি থানচি, এটা হচ্ছে থানা। আচ্ছা এখন চাঁপাইনবাবগঞ্জ পশ্চিমের জেলা, সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, তাহলে সর্বপশ্চিমের থানা কোনটি? শিবগঞ্জ। ওকে, এখন আমরা দেখব এই জায়গাগুলা কোন জায়গা, অর্থাৎ থানা তো দেখলাম, এখন একদম স্পেসিফিক জায়গা। তোমার বাসা হতে পারে থানার মধ্যে, কিন্তু থানার পরেও তো একটা জায়গা থাকে, সেই জায়গাটা কোনটা? তাহলে 3টা ইনফরমেশন, একটা জেলা, একটা থানা আর একটা জায়গা। তাহলে এই 3টা তুমি 4 দিকে ভাগ করে দাও, 12টা ইনফরমেশন। ওকে, 12টা ইনফরমেশনে 12 জায়গায় প্রশ্ন চলে আসতে পারে। তাহলে এখন পঞ্চগড়ের জায়গা আমরা যদি দেখি, সেটা হবে কি জায়গির জোত। সেটা কি জায়গির জোত। আচ্ছা এখন চলে আসো কক্সবাজারে দেখলাম আমরা টেকনাফের পরে আমরা যদি একদম জায়গাটা দেখি, তাহলে সেটা হবে ছেড়াদ্বীপ। নিশ্চয়ই ছেড়াদ্বীপের কথা শুনেছো, একদম সেন্ট মার্টিন পার হয়ে যে শেষের অংশটা, সেটা কিন্তু ছেড়াদ্বীপ, অর্থাৎ ওর পরে আর কোনো জায়গাই নাই দেশে, ব্যাপারটা এমন। এরপরে চলে আসো বান্দরবান পূর্বে তো আমরা দেখলাম থানা থানচির পরে যদি আমরা জায়গাটা দেখি, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আখাইন ঠং, সেটা হচ্ছে জায়গা। আচ্ছা এখন আসো সর্বপশ্চিমে চাঁপাইনবাবগঞ্জের থানা হচ্ছে শিবগঞ্জ, জায়গা কোনটা? জায়গা হচ্ছে মনাকষা। দেখছো
ইনফরমেশনগুলো খুব ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে এগুলো জায়গাটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, বাট জায়গাটা কি করতে হবে, মনে রাখতে হবে। ওকে, তাহলে আমার সাথে একটু দেখো। উত্তরে আমরা দেখলাম পঞ্চগড়, দেখলাম থানা পঞ্চগড়ের তেঁতুলিয়া, তেঁতুলিয়ার জায়গা দেখলাম আমরা জায়গিরজোত, উত্তর। এখন চলে আসো নিচের দিকে, যেটা কিনা কক্সবাজার। কক্সবাজারে আমরা দেখলাম হচ্ছে টেকনাফ, যার জায়গা হচ্ছে কি ছেড়াদ্বীপ। আমরা যদি আমার পশ্চিমে চলে যাই, পশ্চিমে কি ছিল চাঁপাইনবাবগঞ্জ, যার জায়গা কি ছিল, থানা কি ছিল শিবগঞ্জ, এবং জায়গাটা ছিল মনাকষা। এখন চলে আসো পূর্বে। পূর্বে আমরা দেখলাম পূর্বে আমাদের ছিল বান্দরবান, বান্দরবানের থানচি থানা, এবং বান্দরবান থানচি থানার যদি আমরা আরেকটু জায়গা দেখি সেটা কি ছিল আখাইনঠং। এই ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এক প্রশ্নকে আমরা 12টা কোশ্চেন কিন্তু তৈরি করলাম। ওকে, আমরা যদি এখন 5 নম্বর প্রশ্নে চলে যাই, আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব। সেটা হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু অনেকভাবে এসেছে। অনেকভাবে কেন বলছি সেটা একটু দেখো। যখনই আমি সীমান্তবর্তী জেলার কথা বলবো, সীমানার কথা বলবো বাংলাদেশের সাথে, তোমাকে মনে রাখতে হবে দুটো দেশের কথা, এক ভারত, দুই মায়ানমার। এক হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে মায়ানমার। এখন এই ভারতের সাথে বাংলাদেশের 30টা জেলার সীমানা আছে। জেলা 64টা, তার মধ্যে 30টা জেলার সাথেই ভারত কানেক্টেড। ওকে, মায়ানমারের সাথে কয়টা জেলা কানেক্টেড? 3টা। কোন 3টা একটু দেখো। এই 3টা জেলা কিন্তু গুরুত্বপূর্ণ। নিচের কোন জেলাটি মায়ানমারের সাথে সীমানার সাথে আছে, বাংলাদেশের কোন জেলাটি মায়ানমারের সাথে সীমানা যুক্ত আছে, সেটা কি দেখো। রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার, যেখানে আমরা বলছি যে কক্সবাজারের উখিয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু ওই রোহিঙ্গারা কিন্তু প্রবেশ করে কক্সবাজার দিয়ে। এই কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটি, এই 3টা জেলা মায়ানমারে আছে। আর এই যে ভারতের যে 30টা জেলা আমরা দেখলাম, এই 30টা জেলার মধ্যে আবার রাঙামাটি আছে, যে কিনা ভারতের সাথেও কানেক্টেড। অর্থাৎ এই এক রাঙামাটি এই দিকটাতে ভারতের সাথে কানেক্টেড, আর আরেক দিকটাতে কি, এই দিকটাতে ভারতের সাথে কানেক্টেড, আরেকটা দিকটা মায়ানমারের সাথে কানেক্টেড। তাহলে আমরা বলতে পারি ভারত এবং মায়ানমারের মধ্যে কমন জেলা কোনটা, সেটা কিনা রাঙামাটি। তাহলে এখন তুমি আমাকে বলো যে মোট সীমান্তবর্তী জেলা কয়টি। হয়তো বলবে যে আচ্ছা 30 আর 3 33টা, কিন্তু না, এই 30 আর 3 বলা যাবে না, কারণ এই রাঙামাটি তো এই 30-এর মধ্যে। এই রাঙামাটি এই 30-এর মধ্যে হলে তোমাকে আর এখানে কয়টা ধরতে হবে, জাস্ট 2টো। তাহলে মোট জেলা কয়টি, 32টি সীমান্তবর্তী। এর মধ্যে ইন্ডিয়ার 30টি, মায়ানমারের 3টি, বাট ইন্ডিয়া মায়ানমার এই রাঙামাটিকে শেয়ার করছে। খুব সহজ কথা, যার জন্য হয়ে গেছে 32টি। অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, অনেকভাবে এসেছে। ভারত এবং মায়ানমারের সাথে সংযুক্ত জেলা কোনটি, সেটা কিনা রাঙামাটি। কখনোই খাগড়াছড়ির সাথে কম্পেয়ার করা যাবে না। খাগড়াছড়ির পরে কিন্তু রাঙামাটি, খাগড়াছড়িকে ঢেকে রেখেছে রাঙামাটি। খুব সহজ কথা। তাহলে এই রাঙামাটি, অর্থাৎ এই মাটিটা খুব রঙিন, কারণ কি দুটো দেশের সাথে আছে। এটা সহজভাবে মনে রাখবা যে রাঙামাটি দুটো দেশের সাথে আছে, একটা ভারত আর একটা মায়ানমার। এই আচ্ছা, এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই, 6 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে টার্গেট ডিউ বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, যেখানে আমি আছি জিকে টিচার হিসেবে, আরও আছে আমাদের নাসির স্যার জিকে টিচার হিসেবে, সাথে আছে বিল্লাল স্যার ইউনিভার্সিটি অফ ঢাকা। প্রতিজনই আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং বিল্লাল স্যার আছে ইংরেজির জন্য, এবং সিরাত স্যার আছেন বাংলার জন্য, পরশ স্যার আছেন ইংরেজির জন্য, রফিক স্যার আছেন বাংলার জন্য। অর্থাৎ কমপ্লিট একটা গাইডলাইন তুমি যদি রেডি করতে চাও, ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নকে তুমি যদি ফুলফিল করতে চাও, সেক্ষেত্রে আমরা দেখো মোট 165টা ক্লাস কিন্তু সাজিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। ইংরেজির 55টি, বাংলার 55টি, এবং এই প্রতিটা ক্লাসের সাথে আছে ক্লাস টেস্ট। এই ক্লাস টেস্ট আর সাথে আছে ফাইনাল মডেল টেস্ট, যেটা কিনা 20টা ফাইনাল মডেল টেস্ট। প্রতিটার ব্যাখ্যা থাকবে এবং প্রতিটাই হবে ঢাবি স্ট্যান্ডার্ড। প্রতিটা ক্লাসের সাথে তোমাকে লেকচার শিট দিয়ে দেওয়া হবে পিডিএফ হিসেবে। খুবই গুরুত্বপূর্ণ লেকচার শিটগুলো তুমি যদি ফলো করো,
তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে একটা স্বপ্ন সেটা বাস্তবায়ন হতে কিন্তু খুব বেশি আর পরিশ্রম করতে হবে না। ওকে, আমরা যদি 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন দেখো, নিজের কোন দেশটি G7 এর অন্তর্ভুক্ত নয়? চলে আসলাম গ্রুপে, চলে আসলাম এখন আন্তর্জাতিক কিছু গ্রুপে, আন্তর্জাতিক কিছু সংস্থাতে। G7 কেন বলছি? গ্রুপ অফ 7, অর্থাৎ 7টা দেশ মিলে একটা গ্রুপ। আমরা ফ্রেন্ডরা অনেক সময় গ্রুপ থাকি না, ঠিক সেম এই G7 এই গ্রুপটা সম্পর্কে আমি একটু বলে দিতে চাই। এই G7 যে গ্রুপ টাইপের যে সংস্থাগুলো, এদের কিন্তু কোনো সদর দপ্তর নেই, সদর দপ্তর এদের হয় না। তাহলে যদি বলা হয় G7 এর সদর দপ্তর কোনটি, যদি প্রশ্নে লেখা থাকা নেই উত্তর মানে অপশনে, তখন কি হবে? সঠিক উত্তর নেই, সদর দপ্তর কিন্তু G7 এর নেই। এখন গ্রুপ অফ 7-এ কোন 7টা দেশ একটু খেয়াল করো, তার মধ্যে বলা হচ্ছে অন্তর্ভুক্ত 9। এই 9 কথাটা খেয়াল রাখবা। G7 পারো দেখে টুস করে দেখাই দিচ্ছ, ব্যাপারটা এমন না। প্রশ্নে কি বলা আছে সেটা দেখো, অন্তর্ভুক্ত 9। তাহলে অন্তর্ভুক্ত 9 কোনটি? ইউক্রেন। এই G7 এর মধ্যে ইউক্রেন নাই। তাহলে এগুলো আছে, জার্মানি আছে, ইতালি আছে, কানাডা আছে। আরো 4টা দেশ কি? একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে ইউএস, একটা হচ্ছে জাপান, আর একটা হচ্ছে ফ্রান্স। এই 4 আর 3 এই 7টা দেশ মিলে হলো G7। এই G7 এর আগের নাম কি ছিল জানো? G8, অর্থাৎ গ্রুপ অফ 8। তাহলে বের হইল কে? বের হইল না বের করে দেওয়া হইল? এটা একটু দেখো। রাশিয়া, এই রাশিয়া যে বড় ভাই ছিল তাকে কিন্তু বের করে দিছে। রাশিয়া বড় ভাইকে বের করছে কে? এই যে দেখো ইউএস আছে। ইউনাইটেড স্টেট আর রাশিয়ার মধ্যে যে কনফ্লিক্ট, খুব সহজ বিষয়, রাশিয়াকে বের করে দিছে। রাশিয়াকে বের করার কারণ কি? 2014 সাল। এই 2014 সালে রাশিয়া করে কি? ইউক্রেনকে একটু জ্বালাতন করে। ইউক্রেনের যে ক্রিমিয়া, সেই ক্রিমিয়া উপত্যকাটা কি করে নেয়? দখল করে নেয় নিজেদের বলে যে না এটা আমাদের। 2014 সালে রাশিয়া যখন এই ইউক্রেনকে অ্যাটাক করলো, তখন ইউএস বলল না, তোমাকে আর আমি রাখবো না, তুমি বের হয়ে যাও। রাশিয়া সুন্দর মতো বের হয়ে গেল, যার ফলে G8 থেকে কি হয়ে গেল? G8 থেকে কি হয়ে গেল? G7। সহজ কথা। তাহলে এই এক G7 থেকে প্রশ্ন আসতে পারে, G7 এর পূর্ব নাম কি ছিল? G8। G8 থেকে কোন দেশটি বের হয়ে যায়? রাশিয়া। G8 থেকে রাশিয়া কেন বের হয়ে যায়? ক্রিমিয়া দখল। G8 কে সদর দপ্তর কোনটি? কোনো প্রকার সদর দপ্তর নেই। দেখো এই এক G8 থেকে বা G7 থেকে আমরা কতগুলো প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম। ঠিক এইভাবে তোমাকে প্রতিটা কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বিচক্ষণ না হলে তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি জিকে পারা খুবই কঠিন। ওকে, 7 নম্বরে চলে আসো। আমরা শেষ দুটো প্রশ্নে আছি। ব্রিক্স এর সদস্য দেশ, সর্বশেষ সদস্য দেশ কোনটি? নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারছো, ব্রিক্স। নামটা শুনে বুঝতে পারছো, ব্রিক্স, BRICS। অর্থাৎ এই যে ব্রিক্সের শেষে যে এস আছে, এই এসটা ইন্ডিকেট করতেছে সাউথ আফ্রিকাকে। এসতে কি? সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা হলো সর্বশেষ যুক্ত দেশ। এই সর্বশেষ যুক্ত দেশের আগে তাহলে কি ছিল? ব্রিক ছিল, সংক্ষেপে BRIC। তাহলে একটু দেখো, বিতে হচ্ছে ব্রাজিল, আরতে হচ্ছে রাশিয়া, আইতে হচ্ছে ইন্ডিয়া এবং সিতে হচ্ছে চাইনা। এই ব্রিক গঠন করে হচ্ছে চাইনা। ব্রিকটা গঠন করে কে? চাইনা। বলে যে আসো আমরা যারা আছি বন্ধু, যারা আমরা প্রগতিশীল আমাদের অর্থনীতি, তারা মিলে আমরা একটা সংস্থা তৈরি করি। এটা মূলত একটা বাণিজ্যিক সংস্থা, যারা কিনা প্রগতিশীল বাণিজ্যের পথে যাচ্ছে তাদেরকে নিয়ে একটা জোট। এই যে চাইনা যেহেতু এটা গঠন করছে, তাহলে সদর দপ্তরটা কোথায়? চাইনাতে। তাহলে ব্রিকের সদর দপ্তর কোথায়? সাংহাই। সাংহাই, চীন বা চাইনা। তাহলে ব্রিকের সদর দপ্তর নিয়ে যদি প্রশ্ন আসে, সেটা হয়ে যাবে সাংহাই, চীন। আর যদি বলা হয় ব্রিকের সর্বশেষ সদস্য দেশ, সেটা কিনা দক্ষিণ আফ্রিকা। ব্রিকের মোট দেশ কয়টি ব্রিক্সের? সেটা হবে 5টি। 5টি দেশ কোনগুলো? বা যদি প্রশ্ন আসে ব্রিক্স এর দেশ নয় কোনটি, তখন তোমাকে মনে রাখতে হবে এখানে বি এর জায়গায় যদি বাংলাদেশ দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। বিতে কিন্তু বাংলাদেশ না, বিতে হচ্ছে ব্রাজিল। আইতে কিন্তু ইন্দোনেশিয়া না, আইতে হচ্ছে ইন্ডিয়া। তাহলে এইভাবে কিন্তু তোমাকে কনফিউজ করে ফেলবে যে নিচের কোনটি ব্রিক্সের সদস্য দেশ নয়।
তখন কিন্তু যদি থাকে বাংলাদেশ তখন বাংলাদেশ হবে না, তখন হবে কি বিতে ব্রাজিল, ব্যাপারটা এরকম। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সর্বশেষ প্রশ্নে যদি আমরা যাই, 8 নম্বর প্রশ্ন, সেটা আমরা একটু দেখি। 8 নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশের সংবিধানের একমাত্র মহিলা সদস্য কে? সংবিধান নিয়ে আমরা চেষ্টা করব, আমরা অলরেডি প্লে লিস্টে সাজাবো, যেটা হচ্ছে আলাদা একটা ক্লাস থাকবে আমাদের, এবং তোমাদের অ্যাডমিশন টাইমেও কিন্তু আমরা সংবিধানের পুরো একটা টোটাল লাইভ ক্লাস কিন্তু আমরা নিয়ে ফেলবো। সংবিধান খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সংবিধানের যদি আমরা একমাত্র মহিলা সদস্য দেখি, সেটাকে, সেটা হচ্ছে রাজিয়া আক্তার বানু। 34 জনের একটা সদস্য ছিল, 34 জনের সদস্য বোর্ডে যিনি কিনা প্রতিনিধিত্ব দিচ্ছিলেন, যিনি কিনা চেয়ারম্যান ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। এই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 জনের যে কমিটি, সেই কমিটির একটা মাত্র মহিলা সদস্য ছিল, তিনি কিনা রাজিয়া আক্তার বানু। বহুবার এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতেই এটি 2 বার এসেছে, এবং অন্যান্য ইউনিভার্সিটি যদি কাউন্ট করো প্রায় 5 থেকে 6 বার এই এক প্রশ্নই আসছে রাজিয়া আক্তার বানু, যিনি কিনা বাংলাদেশের সংবিধানের একমাত্র মহিলা সদস্য। সো এইভাবে আমরা দেখলাম 8টা কোশ্চেন, বাট 8টা কোশ্চেনকে তুমি যদি মাল্টিপল করো, 8 8 8 2 16, এবং প্রায় 20টা কোশ্চেন আমরা কিন্তু এই 8টা কোশ্চেন থেকে আমরা বের করলাম। তাহলে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে অ্যানালাইসিস করছি সেটা তোমার বোঝার বিষয়। এবং এরকম প্রতিটা ক্লাস আমরা সাজিয়েছি তোমাদের জন্য লাইভ ক্লাস হিসেবে, যেটি কিনা আমাদের বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিউ ব্যাচ। প্রস্তুতি যদি এভাবে নাও, ঢাকা ইউনিভার্সিটির যে 30টি এমসিকিউ আছে তোমার কাছে আসলে মনে হবে 3 মিনিটেই পেরে যাবা। খুব সহজভাবে আমরা প্রতিটা কোশ্চেনকে সাজাবো, এবং তোমাকে এক একটা কোশ্চেন থেকে আমরা দেখাবো আর 10টা কোশ্চেন কেমন হতে পারে। সো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী এমন একটি ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আমি মোহাম্মদ ফাহিম আশরাফ আসিফ, পড়াশোনা করছি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।